নমস্কার, শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ক নিবেদিত শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শম্পা চট্টোপাধ্যায়। এই মুহূর্তে সবথেকে চর্চিত বিষয় 2026 উচ্চ মাধ্যমিকের ফলাফল। আজ বোধহয় শ্রীরামপুর বেতারবাণীর স্টুডিওতে বসে প্রথমবার এত বেশি গর্ব হচ্ছে। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছে 2026 উচ্চ মাধ্যমিকের সারা রাজ্যে পঞ্চম স্থান অধিকারকারী, মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারী, শ্রীরামপুর রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃতী ছাত্রী মেঘা মজুমদার। স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। সেই সঙ্গে একরাশ শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। অনেক ধন্যবাদ ম্যাম, আজকে আমাকে বেতারবাণী স্টুডিও আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আর অবশ্যই আমাদের সঙ্গে রয়েছে মেঘার গর্বিত বাবা মা, রয়েছেন জয় মজুমদার, নমস্কার। রয়েছেন মা মুনমুন মজুমদার, নমস্কার। আজ মেঘাকে আমাদের মধ্যে পেয়ে আমার যেন প্রশ্নগুলো গুলিয়ে যাচ্ছে একদম শুরুতেই। তবু কথা বলা শুরু করা যাক। যে প্রশ্নটা আজকে মেঘাকে আমাদের মাঝে পেয়ে এত ভালো লাগছে, প্রশ্নগুলো সত্যি শুরু থেকে একদম গুলিয়ে যাচ্ছে। তবু যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, যে প্রশ্নটা হয়তো ইতিমধ্যে প্রায় সকলে করে ফেলেছে। এই যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার আগে সবার একটা টান উত্তেজনা থাকে, আর তারপরে ফলাফল প্রকাশিত হলো। এই যে এত ভালো রেজাল্ট, একটা দমকা বাতাসের মতো একদম তোমার কাছে এসে কানে এলো বা চোখের সামনে স্ক্রিনে ভেসে উঠলো, ঠিক সেই মুহূর্তটা কি রকম ছিল? তো যেদিন রেজাল্ট আমাদের বেরোলো 14th মে বৃহস্পতিবার, তো আমি জানতাম আমার যেহেতু পরীক্ষা ভালো হয়েছিল, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, তো একটা আশা ছিল যে রেজাল্ট ভালো হবে। কিন্তু যখন টিভির সামনে বসেছিলাম এবং মাননীয় সভাপতি প্রেস কনফারেন্স করছিলেন, তখন যখন আমার নামটা শুনলাম এবং তারপরে শুনলাম যে শ্রীরামপুর রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়, তখন মনে আনন্দটা হয়তো দ্বিগুণ হয়ে গিয়েছিল নিজের স্কুলের নামটা শুনে। এবং পঞ্চম স্থান অধিকার করা এবং মেয়েদের মধ্যে প্রথম হওয়া, দুটোই আমার কাছে সমানভাবে আনন্দের। এই যে রেজাল্ট, এত ভালো রেজাল্ট, তুমি এই ক্ষেত্রে অবদান কার বেশি মনে করছো? তোমার একদম নিয়ম করে একটা ঠিকঠাক পড়াশোনা করাকে, বা স্কুলের টিচার্সদেরকে, নাকি তোমার বাবা মা, কার অবদান সব থেকে বেশি ছিল? অবদান, আমি পরীক্ষা দিয়েছি ঠিকই, কিন্তু আমার একার পক্ষে পরীক্ষা এত ভালো ফল করা বা সাফল্য লাভ করা কোনোটাই সম্ভব হতো না। প্রথমত বলবো আমার বাবা এবং আমার মায়ের কথা, যারা আমার পাশে বসে আছেন। বাবা মায়ের সবসময় সাপোর্ট, মেন্টাল সাপোর্ট এবং অন্যান্য যত রকম সাপোর্ট আমার সবসময় প্রয়োজন হয়েছে, সবসময় পেয়েছি, আমায় কোনোদিন চিন্তা করতে হয়নি কিছু নিয়ে। তারপর বলবো আমার স্কুলের সমস্ত শিক্ষিকাদের কথা। আমাদের স্কুলের শিক্ষিকারা বন্ধুর মতো আমার কাছে ছিলেন, এবং যখন যে ধরনের যে কোনো সমস্যা হয়েছে ম্যামেদের কাছে গিয়েছি, ম্যামেরা সেই সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করে দিয়েছেন। এবং আমার মনে আছে জানুয়ারি মাসে আমি মক টেস্ট দিয়েছিলাম বাড়িতে বসে, ম্যামেদেরকে গিয়ে খাতা দিয়ে এসেছিলাম, ম্যামেরা চেক করে প্রপারলি আমাকে ফিডব্যাক দিয়েছিলেন, কোথায় ভুল হয়েছে, কিভাবে ঠিক করতে পারি, সমস্তটাই ম্যামেরা আমাকে বলে দিয়েছিলেন। তাছাড়া আমার যারা প্রাইভেট টিউটর আছেন ম্যাম, আমার বাড়ি যারা সদস্য আছেন, আমার আত্মীয় স্বজন, সকলের অবদান এতে আছে, এবং সকলের আশীর্বাদ ভালোবাসাতে আজকে এই সাফল্য, এই রেজাল্ট হয়েছে। অবশ্যই সেক্ষেত্রে তোমারও অবদান অনেকটা, তুমি পড়াশোনাটা করে গেছো তো। আচ্ছা, আমি এবারে মেঘার বাবার কাছে যাব। হ্যাঁ, যে প্রশ্নটা আপনার কাছে এবং ওর মায়ের কাছেও, যে পড়াশোনা বরাবরই ভালো মেঘা, বলতে হয় না যে পড়াশোনা করো, এটা তাই তো? অ্যাকচুয়ালি মেঘাকে পড়াশোনা নিয়ে কোনোদিনই বলতে হয়নি যে তুমি পড়তে বসো, বা কোনো সময় ওর মানে সময়ের মধ্যে দিয়ে ও পড়াশোনাটা করেছে এমন নয়। ও যখন মনে করেছে পড়াশোনা করতে হবে তখন পড়াশোনা করেছে, এবং ও যে পড়াশোনা করেছে ম্যাক্সিমামটাই ও মা কেন্দ্রিক বাড়িতে পড়াশোনাটা করেছে। আর দিদিমণিরা তো ওকে সাপোর্ট করেছে, স্কুলের দিদিমণি বা ওর প্রাইভেট টিউটাররা। এই সাফল্য পেছনে ওভারঅল
সকলেরই ভূমিকা অবদান আছে, অবদান আছে। আর মায়ের কাছে প্রশ্ন, মুনমুনের কাছে, এই যে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রচন্ড মানসিক চাপ থাকে, পড়াশোনার ভীষণ চাপ থাকে, সেক্ষেত্রে তোমার তোমার বা মেঘার বাবার ভূমিকা কি রকম ছিল? পাশে থেকে সাপোর্ট করা, কোনো অসুস্থতা বা মানসিক চাপ বেড়ে যাচ্ছে, কোনো সময় অস্থিরতা হয়, কি রকম ভাবে সহযোগিতা করেছো? ম্যাম, যেহেতু পরীক্ষায় ওকে অ্যাপিয়ার হতেই হবে, এইচএস সময় সবাই জানে। আর একটা সময় এমনটাই হয়েছিল, যেহেতু এবছরে আমাদের সেমিস্টার সিস্টেম হলো, সব ছাত্রছাত্রীদের মতেই শুনবেন হয়তো যে সময়টা খুব কম পাওয়া গেছে, এবং বইও নতুন এবছরই পাবলিশ হলো, তবে ওরা হাতে পেয়েছে। আচ্ছা। যেহেতু ওদের সিলেবাস পুরো চেঞ্জ হয়ে গেছে, তো সেই জন্য সম্ভবত ওরাই সেই ব্যাচ যারা সবচেয়ে কম সময় এইচএস এবছর পেলো। থার্ড সেমিস্টারটা তবু একরকম, যে ওএমআর শিট ছিল, সেখানে টিক মারলেই হয়ে যেত, গোল পাকানো। কিন্তু ফোর্থ সেমিস্টারে সেখানে ধরো লেখা, বিশেষ করে যারা আর্টস নিয়ে পড়ছে, তো ফোর্থ সেমিস্টারটা ওর কাছে খুব চাপের ছিল এই কারণেই যে এতদিন ধরে মানে 11-এর যেটা সেকেন্ড সেমিস্টার বলবো, তো সেটার পর থেকে তো আর সময়টা কম কোনো অভ্যাস নেই, যেটা আমরা হাত বসে যাওয়া, সেই ব্যাপারটা হয়ে গেছিল। তারপর এত কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করে এবং সময়ের মধ্যে উত্তর লেখা খুব কঠিন ছিল। একসময় ভেবেছিলাম কি করে করবো, যেটা ওর মনে সেই সময়টা তোমাদের সহযোগিতা ছিল। এটা নিশ্চয়ই, মানে ওকে আমি বাবু বলি বাড়িতে আর কি, যে তুমি নিশ্চয়ই পারবে, যতটুকু তুমি একদিনে পাচ্ছ সেটাই করো, যখন তোমার শরীর ছেড়ে দেবে আর পাচ্ছ না, সেটা ছেড়ে দাও, সেটা পরের দিনই করবে। তো ছোট ছোট টার্গেট রেখে মেঘা এরকম ভাবে এগোতো, যেটুকু সম্ভব ছিল। এমন নয় যে আজকে এই জিনিসটাকে শেষ করতেই হবে, ছোট ছোট টার্গেট, সেটুকু শেষ করে পরের দিন আবার নতুন টার্গেট রাখবে। আপনি কি কেবলমাত্র হাউসওয়াইফ, নাকি পড়াশোনার জগতের সাথে যুক্ত, টিচার? না, আমি যুক্ত নই, কিন্তু আমি ওর পড়াশোনার সাথে। হ্যাঁ, আমার সেটা মনে হলো আপনার কথা শুনে, যে অনেকটাই মানে পড়াশোনার বিষয়ে ইনভলভ ওনার সাথে, আপনি টিচার্স এর মতো একদম। ও পড়াশোনার জগতে ঢুকেছে, আমি ওর সঙ্গে আছি, পড়াতে আমি ভালোবাসতাম, সেই জন্য এর আগেও আমি টিউশন করতাম, তো বিয়ের পর ওই আমার একমাত্র স্টুডেন্ট এখন। সেই জন্যই বোধহয় বাড়িতেও অনেকটা সময় মায়ের সঙ্গ পেয়েছে পড়াশোনার ক্ষেত্রে, সেটাও একটা সাফল্যের কারণ। কিন্তু এবার মেঘা, তোমাকে জিজ্ঞেস করতে চাই, তোমার সাবজেক্ট কি ছিল, আর্টস না সায়েন্স? ম্যাম, আমি আর্টস স্ট্রিমের স্টুডেন্ট। আমার সাবজেক্ট ছিল বাংলা, ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তাছাড়াও 4টে সাবজেক্ট ছিল, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর পার্সেন্টেজ তোমার? 98.4 ওভারঅল পার্সেন্টেজ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, শুধুমাত্র সায়েন্স না, আর্টসেও ঠিকঠাক পড়াশোনা করলে বা ভালোভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট কিন্তু করা যায়। এই যে একটুখানি আমি যদি কয়েক মাস পিছিয়ে যাই বা বেশ কিছু মাস পিছিয়ে যাই, তুমি কিন্তু বেতারবাণী স্টুডিওতে এই নিয়ে দ্বিতীয়বার এলে। মাধ্যমিকে তোমার র্যাঙ্ক ছিল প্রথম সারির 16 জনের মধ্যে, তোমার নাম ছিল, তাই তো? তো এই যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে তুমি সবকিছু তো একটা শুরু থাকে, তো তোমার তো মানসিক একটা প্রস্তুতি ছিল, সেটা কি রকম ছিল? বা কত সময় ধরে তুমি পড়াশোনা করতে, বা পাঠ্যপুস্তক যেটা তোমার স্কুলের, তার বাইরে কি ধরনের বই পড়াশোনা করেছো? যে এই পদ্ধতিটা যদি আমাদের আগামী যারা বসবে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, তাদের জন্য খুব ভীষণ দরকার। তো মাধ্যমিকের সময় আমার র্যাঙ্ক ছিল 16, আমার মার্কস ছিল 678 আউট অফ 700। তো মাধ্যমিকের পরে যে 3 মাস ছুটি সবারই থাকে, সেই ছুটির সময় রেজাল্ট আউটের পর কিছুটা সময় ছুটি ছিল, সেই সময় এবং ক্লাস 11-এও আমি ভেবেছিলাম যে হয়তো কোথাও কোথাও আমার ত্রুটি হয়েছে, যে কারণে কিছু কিছু সাবজেক্টে হয়তো আমার মার্কস যা এক্সপেক্ট করেছিলাম তার চাইতে একটু কম হয়েছে, এবং সেটা আমারই ত্রুটির কারণে। তো সেলফ ইন্ট্রোস্পেকশন করেছিলাম আমি সেই সময়, এবং এবং তারপরে কিছু কিছু ত্রুটি যেগুলো আমি পেয়েছিলাম, সেগুলো আমি চেষ্টা করেছি যাতে আমার ক্লাস 12-এর এইচএস এর সময় যাতে আমি রিপিট না করি। তো কনসিস্টেন্টলি আমি পড়েছি প্রতিদিন যেটুকু পেরেছি। অনেকের এরকম, আমার জুনিয়রদের উদ্দেশ্যে বলছি, যে অনেকের এরকম ধারণা থাকে যে টপার মানে সারা দিন বসে বই নিয়ে পড়ছে, সেরকম কিন্তু একেবারেই নয়। আমি সারাদিন কোনোদিন বই নিয়ে বসে থাকিনি, আমি প্রতিদিন কোনোদিন 5-6 ঘন্টা 7 ঘন্টা পড়েছি, কোনোদিন হয়তো 2-3 ঘন্টা পড়েছি, বাকিটার সময় কিছু কোনো মুভি দেখেছি, কোনো সিরিজ দেখেছি, ফুটবল ম্যাচ দেখেছি, বাবার সাথে বসে আইপিএল ক্রিকেট ম্যাচ দেখা তোমাদের যখন পরীক্ষা চলছিল, তো সবকিছুই করেছি আমি।
তো এটাই বলবো যে সবসময় পড়লে হয়তো মেন্টালি একটা স্ট্রেস চলে আসে অনেক সময়। রিফ্রেশমেন্টের একটা জায়গাও দরকার। রিফ্রেশমেন্টের জন্য কিছুটা সময় রাখা প্রয়োজন। কনসিস্টেন্টলি প্রতিদিন পড়া, নিজের মতো করে একটা প্ল্যানিং করা যে আমি আজকে এটুকু পড়বো, কালকে অল্প পড়বো, প্রতিদিন অল্প অল্প করে পড়তে পড়তে হয়তো রিভিশন, প্র্যাকটিস আর মক টেস্ট কিছু কিছু দেওয়া, সেটারও প্রয়োজন আছে। এই তিনটে কাজ করলে আমার মনে হয় আমার যারা জুনিয়র আছে তাদের রেজাল্টও খুব ভালো হবে। আর এই যে বই, পাঠ্যপুস্তকটা ভালো করে পড়েছে, হ্যাঁ স্টুডেন্ট যে টেক্সট বুকটা খুঁটিয়ে পড়া ভীষণ প্রয়োজন, কারণ টেক্সট বুকের লাইন তুলে কোয়েশ্চেন বা কোটেশন যখন আমরা ইউজ করি বিভিন্ন ধরনের উত্তর লেখার সময়, কোটেশন মনে রাখার জন্য একটা টেক্সট বই 4-5 বার রিভাইজ করা বারবার, সেটা খুব প্রয়োজন। অনেক সময় আমাদের একটা মাইন্ডসেট থাকে যে একটা গল্প আমরা পড়ার পর মনে হয় যে গল্পটা তো আমরা জানি, আবার কেন পড়বো। তো সেটা নিজেকে একটা মাইন্ডসেট রাখা যে না, আমাকে রিভিশন করতে হবে 4-5 বার 6 বার, যতবার পরীক্ষার আগে সম্ভব ততবার রিভিশন করলে জিনিসগুলো আরো বেশি পারফেকশনের সাথে আমরা পরীক্ষার হলে খাতার মধ্যে ফুটিয়ে তুলতে পারবো। মানে মানসিক প্রস্তুতিটাই মূল আর কি, হ্যাঁ, ma'am। সেটা থাকলে সাজিয়ে গুছিয়ে পড়াটাকে হ্যাঁ, এগিয়ে ma'am। নিয়ে যাওয়া যায়। আর কি ধরনের বই পড়েছো? এছাড়া সাজেশন বুক তো কিছু ছিল তো? হ্যাঁ ম্যাম, টেক্সট বইয়ের পাশাপাশি সাজেশন বই আমি পড়েছিলাম। আমি রায়ো মার্টিনের বিভিন্ন বই ফলো করতাম, তাছাড়া অন্যান্য কিছু বই আমাদের স্কুলের টিচাররা অনেক সময় সাজেস্ট করতেন বা প্রাইভেট টিউটাররা সাজেস্ট করতেন বিভিন্ন ভালো বই। বিভিন্ন বইতে বিভিন্ন জিনিস ভালো থাকে, তো যেটুকু পেরেছি লিমিটেড টাইমের মধ্যে যেটুকু করতে হতো, টিচারদের সাহায্য নিয়ে, নিজের মতো করে মায়ের সাহায্য নিয়ে পড়েছি, নিজের মতো করে তৈরি করেছি এবং পরীক্ষার হলে চেষ্টা করেছি সময়ের মধ্যে সবটা উপস্থাপন করা। বাহ, খুব ভালো লাগলো। এটা কিন্তু আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে যে সমস্ত ছাত্রছাত্রীদের, তাদের কাছে কিন্তু একটা বড় মেসেজ, কিভাবে পড়াশোনাটা করবে তোমরা, তাহলে মেঘার মতো এত ভালো নাম্বার আনতে পারবে। শুধুমাত্র পড়াশোনা না, ভালোবাসার একটা জায়গা আছে বা বিনোদনের জায়গা। এই অবসর সময়টা তুমি কি করো? হ্যাঁ ম্যাম, অবসর সময় আমি আঁকতে ভালোবাসি। আমার আঁকা 6th ইয়ার রিসেন্টলি কমপ্লিট করেছি আমি। ওয়াটার কালার, অয়েল পেন্টিং, বিভিন্ন রকমের আঁকা আমি এঁকে থাকি অবসর সময়। গান শুনতে ভালোবাসি, গান গাওয়া একটু কমই হয় কিন্তু শুনতে ভালোবাসি। আর এইচএস এর পর আমি রিসেন্টলি চেস খেলা শুরু করেছি বাবার সাথে, শুরু করেছি সবে, তো সেটাও চলছে। তাছাড়াও টিভি দেখা, টিভিতে বিভিন্ন মুভিজ দেখা, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, এগুলোই অবসর সময় আমি করে থাকি। গল্পের বইও মাঝে মাঝে পড়ি ম্যাম। এই যে পরীক্ষাটা যখন চলছে, তখন তো বা পরীক্ষা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে, তখন ওই বইটা বন্ধ করে মোবাইল হাতে তুলে নেওয়া বা টিভির পর্দায় চোখ রাখা বা বন্ধুদের সাথে গল্প করেছো তুমি? ম্যাম, পরীক্ষার ঠিক 1 মাস আগে, মানে আমাদের ফেব্রুয়ারি 12 তারিখ থেকে পরীক্ষা ছিল, তো জানুয়ারি মাসে আমি চেষ্টা করেছি আর একটু বেশি ফোকাস থাকার, কারণ পরীক্ষার আগের 1 মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই 1 মাসে যদি এই জিনিসগুলো একটু কম করা যায়, তাহলে আমার মনে হয় আরো বেশি ফোকাস থাকতে পারবো আর কনসেন্ট্রেশনে কোনো সমস্যা হয় না। কারণ পড়ার মাঝে মাঝে মুভি দেখা, সেটা আমি আপ টু ডিসেম্বর মাস পর্যন্ত করেছি, কিন্তু জানুয়ারি মাসে আমি এগুলো একটু কমিয়ে দিয়েছিলাম মানে তুলনামূলক। রিল্যাক্সেশনের জন্য খালি মানে পড়াশোনায় খালি করে গেছো, রিল্যাক্সেশনের জায়গা সেই সময়টা ম্যাম, ছিল সেই না? সময় আমি লাস্টে যে শেষ 1 মাসে মাস খালি জানুয়ারি মাসে পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি রিল্যাক্সেশনের জন্য বাবা মায়ের সাথে কথা হ্যাঁ। বলতাম আমি। তো ওটাই সব থেকে বড় রিল্যাক্সেশন আমার, তো সেটা ম্যাম করেছি। ভালো লাগলো। আর এই যে আহ, এত রকম এখন তোমার যে মুহূর্তটা, রেজাল্ট প্রকাশিত মানে ফলাফল প্রকাশিত হওয়ার পরে প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে তোমাকে নিয়ে এত উচ্ছ্বাস, এত খবরাখবর, পাড়ার মানুষজন, আত্মীয় পরিজন, স্কুলে টিচার, ছাত্রছাত্রী, বন্ধুরা, একটা সত্যি হলে স্বপ্নের মতো লাগছে নাকি? হ্যাঁ ম্যাম, অবশ্যই এটা একটা স্বপ্নেরই মতো। কেউই যেহেতু এক্সপেক্ট করে না এরকম একটা র্যাঙ্ক হবে, তো হঠাৎ করে শোনা যে 5th র্যাঙ্ক হোল্ড করছি, তারপর প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া এখন, তো সবটাই খুব আনএক্সপেক্টেড ছিল। তো খুব ভালো লেগেছিল যখন হয়েছিল। এবং তারপর তো শুনলামই বিভিন্ন বিভিন্ন কমিটি থেকে বিভিন্ন মানুষ ভীষণ খুশি, যাদের সাথে কথা বলেছে, আমার বন্ধুরা আমার থেকেও বেশি খুশি আমার সাফল্যে। তো সবাই ভীষণ খুশি হয়েছিলেন ম্যাম। হ্যাঁ, খুশি হওয়ার মতনই তো একটা ফলাফল। আর শুধুমাত্র শ্রীরামপুর না, গোটা রাজ্যবাসী গর্বিত তোমার সাফল্যে। এবার আমি জয়বাবু আপনার কাছে প্রশ্ন নিয়ে আসছি। এই যে মুখ্যমন্ত্রীর দ্বারা সম্বর্ধিত হবে মেঘা এত ভালো রেজাল্টের জন্য,
প্রথমে শুরুতেই বলেছি গর্বিত বাবা মা। গর্বটা তো হচ্ছে সেটা একদম ব্যক্তিগত একটা অনুভূতি, যদি একটু শেয়ার করেন কেমন কেমন লাগছে সেটা, মানে Actually এখন গর্ব বা আনন্দের যে জায়গাটা সেটা শুধুমাত্র বাবা মার মধ্যে নেই এখন। এখন পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলেই এটা কিন্তু গর্ব বা আনন্দটা অনুভব করছে এবং উচ্ছ্বাসিত। একটা উৎসবের রেশ, উৎসবের রেশ। আর আমার পাড়ার প্রতিবেশীরা সবাই একে একে আমার বাড়িতে আসছে, আমার মেয়ের সঙ্গে কথা বলছে, এটা ওর কাছে একটা মানে বাড়তি পাওনা। মুনমুন, এই মেঘার জয় শুধুমাত্র মেঘার নয়, উনি যেরকম বললেন বাবা মেঘার, তো তোমাদেরও জিত। তো তোমার মা হিসেবে কিরকম তুমি গর্বিত, কিরকম একটা অনুভূতি, যখন কিরকম লাগছে? মা হিসেবে প্রথম তো এটা একটা অপ্রত্যাশিত ব্যাপার, হুম। এতটা ভালো আমরা কেউ আশা করিনি। তো ভেবেছিলাম হয়তো র্যাঙ্ক করবে, ও কিরকম আশা করেছিল, কিরকম র্যাঙ্ক হবে? 9 বা 10th র্যাঙ্কে থাকবে এই ব্যাপারটা মোটামুটি শিওর ছিল। হুম আমরা আশা করেছিলাম যে 485 থেকে 490 এর মধ্যে থাকবে, যে নাম্বারটা 492 হয়ে গেছে, মানে এটা আনএক্সপেক্টেড। কেননা ওর তো সাবজেক্ট আর্টস ছিল, এবার আর্টসের নাম্বার কাটাই যায়, হয়তো 5-এ কোনো টিচার মনে করলেন আমি 4.5 দেবো, আমি 5-এ 5 দেবো না, এই নাম্বারগুলো আগে থেকে বোঝা যায় না যে কে ফুল মার্কস দেবে বা কে কিছুটা কেটে দেবে। সেই কারণে আমরা শিওর ছিলাম না, আমরা মিনিমাম ধরেছিলাম যে 485 আমার মেয়ে পাবে, কিন্তু সেটা হয়তো আরো বেড়ে 492, অনেক বড়। মানে সবারই ফোন আসছে, আত্মীয় স্বজনের, পাড়ার মানুষরা সবাই ঘিরে ধরছে মেঘাকে। তখন মনে হচ্ছে যে এই যে পরিশ্রমটা মেঘা সোশ্যাল মিডিয়ায় দিকে মন না দিয়ে একটা 1 মাস ও যেটা কথা বললো টানা একটা পড়াশোনা করেছে যে ভালো রেজাল্ট করতে হবে। এমনকি মেঘা যে কথাটা বললো সেটা আমার যারা ছোট বন্ধুরা রয়েছেন, ছাত্রছাত্রীরা যারা রয়েছে, পরের বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের কিন্তু এই বিষয়টা মার্ক করা ভীষণ দরকার যে মেঘা মাধ্যমিক পরীক্ষার সেরা 16 জনের মধ্যে প্রথম সারি 16 জনের মধ্যে মাধ্যমিকে ছিল। এবারে ওর ফল্টগুলোকে খুঁজে বার করেছে এবং উচ্চ মাধ্যমিকে সেটা শুধরে নিয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা শিক্ষার বিষয় মেঘার কাছে। আচ্ছা মুনমুন, এই যে গর্বের যে প্রশ্নটা করলাম কতটা গর্বিত, সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন চলে আসে স্বাভাবিকভাবেই, যে এখন তুমি কেবলমাত্র মুনমুন মজুমদার নামে পরিচিত নও, তুমি মেঘার মা হিসেবে পরিচিত, তাই তো? সেটা একটু যদি বলো, কিরকম অনুভূতি সেটা? সেই অনুভূতিটা হচ্ছে, যেহেতু আমি হাউস ওয়াইফ, হুম বিয়ের পর আমার পরিচয় হয়তো এটা ছিল যে আমি অমুকের স্ত্রী, মানে আমি মেঘার বাবার কথা বলছি। আজকে হয়তো রাস্তা বেরোলে আমি এটা শুনি যে মেঘার মা যাচ্ছে, এটা একটা মায়ের কাছে ভীষণ ভীষণ গর্বের, গর্বের। যে সে তার জীবদ্দশাতেই সন্তানের নামে পরিচিত হচ্ছে। আর এইটা তো শুরু, এরপর অনেক সফলতা বাকি আছে, তাই তো মেঘা? ম্যাম আমি চেষ্টা করবো আমার দিক থেকে। আমার ইচ্ছা আছে সিভিল সার্ভিসের দিকে যাওয়ার, সিভিল সার্ভেন্ট হ্যাঁ, হওয়ার। ওই প্রশ্নেই আসছি যে তোমার পরবর্তী পদক্ষেপ কি, তুমি কি হতে চাও, কি বিষয় নিয়ে পড়াশোনা করতে হ্যাঁ, চাও? তো এরপরে আমার প্ল্যানিং আছে যে ইংলিশ লিটারেচার নিয়ে অনার্স করব, আর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ারও একটা ইচ্ছা আছে, যেহেতু আমার সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা আছে, তো সেই সূত্রেই যেহেতু তুমি ভীষণ স্টুডিয়াস, পড়তে ভালোবাসো, সেটা অবশ্যই হওয়া সম্ভব হবে তোমার ক্ষেত্রে। একটা উত্তর তুমি দিলে যে তুমি মুভি দেখো, তো কি ধরনের মুভি তুমি দেখো? ম্যাম ফিকশন, নন ফিকশন, যে কোনো জনারের মুভি আমি দেখি। এটা শুধুমাত্র পড়ার ফাঁকে ফাঁকে রিফ্রেশমেন্টের জন্য আমি দেখতাম। আর অভিনয় করার কোনো ইচ্ছে নেই? না ম্যাম, যেহেতু আমি বললাম যে আমার সিভিল সার্ভিসের দিকে যাওয়ার ইচ্ছা, তো অন্য কোনো দিকে আমার সেভাবে ফোকাস করার ইচ্ছা এই মুহূর্তে নেই। এটাই হক জিত। এবার আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের সেই মূল পর্বে, যেখানে শ্রীরামপুর বেতারবাণীর পক্ষ থেকে মেঘা মজুমদারকে সম্বর্ধনা দেওয়া হবে। উত্তরীয় বেতারবাণীর পক্ষ থেকে একটু উপহার তোমার জন্য, আর এটাও উপহার স্বরূপ। আর আরো ভালো করো, সুন্দর আগামীর পথ চলা, আর আবার হয়তো আমাদের মাঝে তুমি আসবে কোনো না কোনো সাফল্যতা নিয়ে আবার।